সমিতির একটি সভায় আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে, সেটা হচ্ছে যে আজকে জাসদ অনেকগুলো ভাগে বিভক্ত। আমি নাম উল্লেখ করলাম না, কিন্তু জাসদ যাদের হাতে সৃষ্টি হয়েছিল, সেই শাহজাহান সিরাজ, সেই আসম রব, তারপর সিরাজুল আলম খান এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে এরা সবাই মুক্তিযোদ্ধা এবং সবাই কিন্তু দেশপ্রেমিক। ঠিক তেমনি মেজর জলিল একজন দেশপ্রেমিক ছিলেন এবং সবার আগে, আজকে আমরা যেমন ভারতীয় হেজমনির কথা বলি, কিন্তু মেজর জলিলই প্রথম রুখে দাঁড়িয়েছিলেন বর্ডারে বাংলাদেশের সম্পদ লুটে নেওয়ার বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের দ্বারা। আমি আরেকটি কথা বলতে চাই, যেটি হচ্ছে যে আমরা 47-এ দেশ বিভাগের পরে আমরা একটি স্বাধীন পাকিস্তান পেলাম, কিন্তু স্বাধীন পাকিস্তান পাওয়ার পর কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। আমাদের উপর চাপিয়ে দিলাম সেই পশ্চিম পাকিস্তানি শাসকদের নিপীড়ন, অত্যাচার, শোষণ এবং লুটে নেওয়ার সেই কাহিনী। পরিশেষে কি হলো? 6 দফা হলো, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, তারপরে আমরা 71-এ আমাদের উপর একটি গণহত্যা চাপিয়ে দেওয়া হলো এবং সেই গণহত্যায় আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করলাম। কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করার পরও যেটা দেখা গেল, আমাদের কিন্তু আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। আরেক নব্য ফ্যাসিস্টের জন্ম হলো। শেখ মুজিব, উনি একজন গ্রেট লিডার, আমাদের জাতীয় নেতা, কিন্তু উনি আবির্ভূত হলেন একজন ফ্যাসিস্ট হিসেবে। কি সেই ফ্যাসিস্টের তার স্বৈরাচারী যেই ভূমিকা ছিল, সেটার বিরোধিতা করার জন্য প্রথমে কিন্তু সিরাজুল আলম খান, মেজর জলিল, শাহজাহান সিরাজ, ওনারা কিন্তু বঙ্গবন্ধুকে অনেক বুঝিয়েছেন যে না, এই দেশে একটি জাতীয় সরকার করা দরকার, কারণ আমরা সবাই মুক্তিযুদ্ধ করেছি, সব দল মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ মুজিব সেই কথা শোনেননি। পরিণতিতে কি হলো? পরিণতিতে হলো যে একটি জাসদের জন্ম হলো। কিন্তু জাসদের জন্ম হওয়ার পরও কিন্তু জাসদের উপরে যে নিপীড়ন নেমে আসলো, আমরা রক্ষী বাহিনীর কথা জানি। রক্ষী বাহিনী, এদেশে 30 লক্ষ জাসদ কর্মী। আমি এখানে শুধু জাসদের কথাটাই বলতে চাচ্ছি। জাসদ শাহজাহান সিরাজ, উনি অন্যতম একজন নেতা, কিন্তু সেই সময়ে জাসদের যে এত কর্মী হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যারা জাসদের কর্মী ছিলাম, আমি যদিও সেই প্রজন্মের রাজনীতিবিদ নই, কিন্তু সেই সময়ে জাসদও কিন্তু লড়েছে, জাসদও মেরেছে, জাসদও মরেছে। কিন্তু জাসদ কিন্তু আজও বেঁচে আছে। কয়েকটি ভাগে বিভক্ত হলেও আজকে সারা বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু জাসদের মাধ্যমেই বলা হয়। এবং আমাদের যে আজকে যার উপলক্ষে আমরা এই আলোচনা সভা করছি, মেজর জলিল, উনি একজন সেক্টর কমান্ডার, উনি একজন সামরিক বাহিনীর, উনি পাকিস্তান আর্মি থেকে ট্রেনিং প্রাপ্ত, খেতাব প্রাপ্ত একজন আর্মি অফিসার ছিলেন এবং তার পড়ালেখা হয়েছে দেওবন্দ থেকে। তার ভিতরে সুফিজম ছিল। আমি একটি প্রশ্ন এখানে করতে চাই যে মেজর জলিল স্বাধীনতার পরপরই চরম বাম আন্দোলনের সূচনা করলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জাসদ দিয়ে, এবং দীর্ঘ পরিক্রমায় উনি বাম আন্দোলন এবং গণতান্ত্রিক বাম আন্দোলন করে গিয়েছেন। কিন্তু আমরা জাসদের মেজর জলিলের, উনি বেঁচে থাকলে আজকে গণতান্ত্রিক আন্দোলনে যেই ভূমিকা উনি রাখতে পারতেন, সেই ভূমিকা আমাদের স্মরণ রাখা দরকার। এবং মুক্তিযুদ্ধের চেতনা, আজকে যেই মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং মুক্তিযুদ্ধের স্থাপনা এবং মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য যেই সংগ্রাম শুরু হয়েছে, মেজর জলিল হতেন তার অগ্রগামী সৈনিক। তাই আমি মনে করি মেজর জলিল চির জাগরুক, চির উন্নত বংশীর। মেজর জলিল বেঁচে থাকবেন আমাদের সময়, সবার মাঝে, রাস্তায় লড়াকু সৈনিকের মিছিলে। ধন্যবাদ। বাংলাদেশ। জাসদ, শাহজাহান সিরাজ অমর হোক।